জিওটেক লার্নিং চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। এই ভিডিওতে আজকে আমি ইতিহাসের প্রথম পার্ট বা প্রথম পর্বের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমস্ত প্রশ্নগুলির মডেল উত্তর আলোচনা করব। অনুরোধ করব তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, অনেক তথ্য তোমরা এখান থেকে পেয়ে যাবে। চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে প্রথমেই দেখে নেওয়া যাক কী কী প্রশ্ন রয়েছে। তো তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক অনুযায়ী ইতিহাসের প্রথম 3টে অধ্যায় থেকে প্রশ্ন দেওয়া রয়েছে। তো তোমরা প্রশ্নগুলো নিশ্চয়ই বাড়িতে দেখেছো। চলো তাহলে এই প্রশ্নগুলির মডেল উত্তর দেখে নেওয়া যাক। তো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, স্মৃতিকথা কিভাবে ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহার হতে পারে তা উদাহরণসহ লেখো। উত্তর দেখে নাও। আধুনিক ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে যেসব উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হল বিভিন্ন স্মৃতিকথামূলক রচনা। বিভিন্ন ব্যক্তি তাদের প্রত্যক্ষ করা বিভিন্ন ঘটনাবলী প্রসঙ্গক্রমে তাদের লেখা আত্মজীবনী ও স্মৃতিকথামূলক রচনায় উল্লেখ করে থাকেন। সরকারি নথিপত্রে উল্লেখ নেই এমন বহু ঘটনার উল্লেখ এইসব রচনায় পাওয়া যায়। এইসব তথ্য আধুনিক ভারতের ইতিহাস রচনা করতে বিশেষভাবে সহায়তা করে। এরপর দেখো, ব্রিটিশ শাসনকালে ভারতের বিভিন্ন ব্যক্তিত্বের লেখা আত্মজীবনী ও স্মৃতিকথা থেকে ব্রিটিশ শাসনকালের নানা ঐতিহাসিক তথ্য পাওয়া যায়। এইরূপ কয়েকটি উল্লেখযোগ্য আত্মজীবনী ও স্মৃতিকথা হল বিপিনচন্দ্র পালের 70 বছর, মহাত্মা গান্ধীর দ্য স্টোরি অফ মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ, জওহরলাল নেহেরুর অ্যান অটোবায়োগ্রাফি এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদের আত্মকথা। তো এরপর তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে, এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি, সরলা দেবী চৌধুরানীর জীবনের ঝরাপাতা প্রভৃতি আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন উপাদান রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এর সাথে সাথে প্রথম প্রশ্নটার উত্তর এখানে কমপ্লিট হচ্ছে। তো দেখে নেব পরের প্রশ্ন কি রয়েছে। তো তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক অনুযায়ী দ্বিতীয় প্রশ্নটি হলো, বাংলার নবজাগরণ ছিল কলকাতা শহর কেন্দ্রিক, মন্তব্যটি বিশ্লেষণ করো। তো উত্তর দেখে নাও। 19 শতকে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত শ্রেণীর উদ্যোগে বাংলায় পাশ্চাত্য শিক্ষা ও জ্ঞান বিজ্ঞানের চর্চা, ধর্মীয় উদারতা, সমাজ সংস্কার, আধুনিক সাহিত্যের বিকাশ প্রভৃতি শুরু হয়, যার ফলে ঊনবিংশ শতকে বাংলার সমাজ সংস্কৃতিতেও ব্যাপক অগ্রগতি ঘটে। এই অগ্রগতিকে কেউ কেউ 19 শতকে বাংলার নবজাগরণ বলে অভিহিত করেছেন। তো এরপর লিখবে, 19 শতকে বাংলার বৌদ্ধিক অগ্রগতি বা নবজাগরণের প্রাণকেন্দ্র ছিল কলকাতা। প্রথম দিকে নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত, অর্থাৎ তা ছিল মূলত শহর কলকাতা কেন্দ্রিক। কলকাতার বাইরে গ্রাম বাংলায় এই নবজাগরণের প্রসার তেমন ঘটেনি এবং গ্রাম বাংলার বৃহত্তর জনগোষ্ঠী এই নবজাগরণের কোনো সুফল পায়নি। পরবর্তীকালে কলকাতা থেকে এই অগ্রগতির ধারা বাংলা তথা ভারতের সর্বত্র ছড়িয়ে পড়ে। রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, কেশবচন্দ্র, দেবেন্দ্রনাথ প্রমুখ এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। তো এর সাথে সাথে এই প্রশ্নটার উত্তর এখানে কমপ্লিট হচ্ছে। দেখে নেব পরের প্রশ্ন কি রয়েছে। তো মডেল অ্যাক্টিভিটি টাস্ক অনুযায়ী তোমাদের তৃতীয় প্রশ্নটি হলো, চুয়াট বিদ্রোহকে চুয়াট বিপ্লব বললে কেন ভুল বলা হবে। উত্তর দেখে নাও। চুয়াট বিদ্রোহ ছিল অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীর একটি অন্যতম গুরুত্বপূর্ণ কৃষক বিদ্রোহ। কোনো প্রচলিত ব্যবস্থার দ্রুত, ব্যাপক ও আমূল পরিবর্তনকেই বিপ্লব বলা হয়, কিন্তু চুয়াট বিদ্রোহকে চুয়াট বিপ্লব বললে ভুল হবে। কারণ 1 নম্বর, এই সংগ্রামে চুয়াটদের জীবনধারায় তেমন কোনো পরিবর্তন আসেনি। 2 নম্বর, চুয়াটদের ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখার উদ্দেশ্যে সরকার এখানকার শাসন ব্যবস্থায় পরিবর্তন ঘটায়। বিষ্ণুপুর শহরটিকে কেন্দ্র করে দুর্গম বনাঞ্চল নিয়ে জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়, কিন্তু তা সত্ত্বেও বহিরাগত জমিদার, ইজারাদার, মহাজন ইত্যাদির অত্যাচার থেকে চুয়াটরা মুক্তি পায়নি। তো এই প্রশ্নের উত্তর এখানেই কমপ্লিট হচ্ছে। দেখে নেব পরের প্রশ্ন কি রয়েছে। তো মডেল অ্যাক্টিভিটি টাস্ক অনুযায়ী তোমাদের 2 নম্বর প্রশ্নে রয়েছে, ভারতের মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলিকে চিহ্নিত করো এবং তাদের নাম লেখো।
তো দেখে নাও কী কী রয়েছে। সাঁওতাল বিদ্রোহের এলাকা, ফরাজি আন্দোলনের কেন্দ্র, কোল বিদ্রোহের এলাকা, মুন্ডা বিদ্রোহের অঞ্চল এবং সন্ন্যাসী ফকির বিদ্রোহের এলাকা। চলো এগুলো ভারতের মানচিত্রে কোথায় অবস্থিত সেটা দেখে নেওয়া যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা ভারতের মানচিত্র, এবং এই মানচিত্রে তোমরা দেখে নাও এটা হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহের এলাকা, তার নিচে রয়েছে এটা হচ্ছে ফরাজি আন্দোলনের কেন্দ্র, এটা হচ্ছে মুন্ডা বিদ্রোহের অঞ্চল, তার ওপরে এটা হচ্ছে কোল বিদ্রোহের এলাকা, তার উপরে রয়েছে সাঁওতাল বিদ্রোহ এলাকা। তো তোমরা এটা দেখে বাড়িতে ভারতের মানচিত্রের ওপর এইগুলিকে চিহ্নিত করে তাদের নাম লিখে ফেলো। তো এই প্রশ্নটার উত্তর এখানে কমপ্লিট হচ্ছে। দেখে নেব পরের প্রশ্ন কি রয়েছে। তো মডেল অ্যাক্টিভিটি টাস্ক অনুযায়ী তোমাদের 3 নম্বর প্রশ্নটি হলো উপযুক্ত তথ্য সহযোগে নিচের ছকটি পূরণ করো। তো আমি এখানে কোনো ছক করিনি, আমি ছকের বিষয়বস্তুগুলি পরপর লিখে দিয়েছি। তো তোমরা চাইলে ছক করে এটিকে লিখতে পারো। প্রথমে রয়েছে বঙ্গদর্শন পত্রিকা, এর সম্পাদক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সময়কাল 1872 খ্রিস্টাব্দ, এবং এর বিষয়বস্তু হচ্ছে তৎকালীন ইংরেজদের শাসন ও শোষণ, জমিদারদের শোষণ ও অত্যাচার, তৎকালীন রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি, সাধারণ মানুষের অবস্থা প্রভৃতি এই পত্রিকায় প্রকাশিত হতো। এরপর রয়েছে সোমপ্রকাশ পত্রিকা, সম্পাদক হলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ, সময়কাল 1858 খ্রিস্টাব্দ, বিষয়বস্তু সোমপ্রকাশ পত্রিকায় ব্রিটিশ শাসনের প্রায় 30 বছরের বিভিন্ন সংবাদ, তৎকালীন বাংলার সামাজিক ও অর্থনৈতিক অবস্থা প্রভৃতি বিষয়ে নানা তথ্য পরিবেশিত হয়েছে। এছাড়াও বাল্যবিবাহ, বহুবিবাহ, কৌলিন্য প্রথা, মদ্যপান প্রভৃতির বিরুদ্ধে এবং ইলবার্ট বিল, নারী শিক্ষা, বিধবা বিবাহ প্রভৃতির পক্ষে নিয়মিত রচনা প্রকাশ করা হতো। তো এরপর রয়েছে গ্রামবার্তা প্রকাশিকা, এর সম্পাদক হলেন কাঙাল হরিনাথ মজুমদার, সময়কাল 1863, বিষয়বস্তু এই পত্রিকায় নীলকর জমিদার ও মহাজনদের অত্যাচারের বিবরণ, সাহিত্য, দর্শন, বিজ্ঞান, বিপ্লবীদের শপথ ও বীরত্বগাথা প্রভৃতি বিষয়ে আলোচনা করা হতো। এরপর রয়েছে হুতুম প্যাঁচার নকশা, এই গ্রন্থের লেখক হলেন কালীপ্রসন্ন সিংহ, সময়কাল হচ্ছে 1861 খ্রিস্টাব্দ, বিষয়বস্তু কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাঁচার নকশায় তৎকালীন কলকাতার সাধারণ সামাজিক জীবনের ছবি ফুটে উঠেছে। গ্রন্থটি প্রথম ভাগে আলোচিত হয়েছে চড়ক পার্বণ, কলকাতায় বারোয়ারি পুজো, ছেলে ধরা, খ্রিস্টিয়ানি হুজুগ, সাত পেয়ে গরু, দড়িয়ায় ঘোড়া, এবং দ্বিতীয় ভাগে আলোচিত হয়েছে রথ, দুর্গোৎসব, রামলীলা প্রভৃতি তৎকালীন কলকাতার প্রতিচ্ছবি। এরপর রয়েছে মামাবোধিনী পত্রিকা, এবং এই পত্রিকার সম্পাদক হলেন উমেশচন্দ্র দত্ত, সময়কাল 1863 খ্রিস্টাব্দ, বিষয়বস্তু মামাবোধিনী পত্রিকা থেকে 19 শতকের বাংলায় নারীদের অবস্থা, গৃহচিকিৎসা, শিশুপালন, গৃহকার্য, শিল্পকর্ম, পরিবার ও সমাজের যোগসূত্র হিসেবে নারীর ভূমিকা প্রভৃতি সম্পর্কে নানা তথ্য জানা যায়। তো এর সাথে সাথে এই প্রশ্নটার উত্তর এখানেই কমপ্লিট হচ্ছে। দেখে নেব এর পরের প্রশ্ন কি রয়েছে। তো মডেল অ্যাক্টিভিটি টাস্ক অনুযায়ী 4 নম্বর প্রশ্নটি হলো নির্ভুল তথ্য দিয়ে ফাঁকা ঘরগুলি পূরণ করো। তো এখানেও আমি সেরকম কোনো ঘর আঁকাইনি এবং ঘর আঁকিয়ে এর মধ্যেও বিষয়বস্তুগুলি লিখিনি। তো এগুলো তোমরা চাইলে ছক কেটে লিখতে পারো। তো প্রথমে রয়েছে সাঁওতাল বিদ্রোহ, এর সময়কাল দেখে নাও 1855 থেকে 56 খ্রিস্টাব্দ, অঞ্চল হচ্ছে ছোটনাগপুর, পালামো, মালভূম, বাঁকুড়া, মেদিনীপুর, বীরভূম প্রভৃতি অঞ্চলে এই বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল। নেতৃত্ব সিধু, কানু, চাঁদ, ভৈরব প্রভৃতি। এই বিদ্রোহের কারণ সাঁওতাল কৃষকদের ওপর বিপুল পরিমাণ ভূমি রাজস্ব এবং অন্যান্য কর আরোপ, স্থানীয় মহাজন ও ব্যবসায়ীদের দ্বারা সাঁওতালদের প্রতারণা, রেলের কাজে নিযুক্ত সাঁওতাল শ্রমিকদের কম মজুরি প্রদান, ব্রিটিশদের নিজস্ব আইন কানুন জোর করে তাদের ওপর চাপিয়ে দেওয়া এবং সাঁওতালদের নীল চাষে বাধ্য করা প্রভৃতি। এর প্রভাবগুলি দেখে নেব। সাঁওতাল বিদ্রোহের প্রভাবগুলি হলো বিদ্রোহের পর সরকার সাঁওতালদের প্রতি কিছুটা নমনীয় মনোভাব গ্রহণ করে, সাঁওতালদের পৃথক উপজাতি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়, সাঁওতালদের নিয়ে সাঁওতাল পরগনা নামে একটা জেলা গঠন করা হয়, ঘোষণা করা হয় সেখানে ব্রিটিশদের আইন কার্যকর হবে না। এছাড়া সাঁওতালদের ওপর ঋণের সুদের হারও বেঁধে দেওয়া হয়। তো এরপর রয়েছে মুন্ডা বিদ্রোহ। তো মুন্ডা বিদ্রোহের সময়কাল হচ্ছে 1899 খ্রিস্টাব্দ। এই বিদ্রোহ যে যে অঞ্চলে ছড়িয়ে পড়েছিল সেটি হচ্ছে ছোটনাগপুর ও তার নিকটবর্তী অঞ্চল। এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন বিরসা মুন্ডা। এই বিদ্রোহের কারণগুলি দেখে নাও।
জমিতে মুন্ডাদের চিরাচরিত যৌথ মালিকানা ব্যবস্থা বাতিল করা, মুন্ডাদের নিজস্ব আইন ও শাসন ব্যবস্থা বাতিল করা, মুন্ডাদের ওপর ভূমি রাজস্বের পরিমাণ বাড়ানো, মুন্ডা শ্রমিকদের ব্যাগা শ্রমদানে বাধ্য করা, বহিরাগত জমিদার ও মহাজনদের অত্যাচার এবং তাদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার চেষ্টা। এর প্রভাব দেখে নেব। মুন্ডা বিদ্রোহের প্রভাব হচ্ছে বিদ্রোহের চাপে সরকার ছোটনাগপুর টেনেন্সি অ্যাক্টের দ্বারা মুন্ডাদের খুদকাঠি প্রথা মেনে নেয়। এছাড়া মুন্ডাদের বিনা বেতনে বেকার খাটানো বন্ধ করা হয়। তো এরপর রয়েছে নীল বিদ্রোহ। সময়কাল দেখে নাও 1859 থেকে 60 খ্রিস্টাব্দ। এবং যে যে অঞ্চলে এই নীল বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল সেই অঞ্চলগুলি হলো নদিয়া, যশোহর, পাবনা, বরিশাল, খুলনা, ফরিদপুর, মুর্শিদাবাদ, রাজশাহী, মালদা, দিনাজপুর প্রভৃতি অঞ্চল। এবং এই বিদ্রোহে যে সমস্ত নেতা নেতৃত্ব দিয়েছিলেন তারা হলেন দিগম্বর বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাস, মেঘাই সর্দার, মহেশ বন্দ্যোপাধ্যায়, কাদের মোল্লা, রফিক মণ্ডল, বৈদ্যনাথ সর্দার এবং বিশ্বনাথ সর্দার প্রমুখ। তো এই বিদ্রোহের কারণগুলি হলো নীলকর সাহেবরা চাষিদের জোর করে নীল চাষ করতে বাধ্য করত, নীল চাষ করতে রাজি না হলে তাদের ওপর শারীরিক নির্যাতন করা হতো, এমনকি ঘর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হতো, নীল চাষিদের অগ্রিম অর্থ দিয়ে চাষিদের ঋণের জালে জড়িয়ে ফেলা হতো, কোনো চাষি দাদন নিয়ে নীল চাষ না করলে তার ওপর অকথ্য অত্যাচার করা হতো। অর্থাৎ কোনো চাষি দাদন নিয়ে নীল চাষ না করলে সেটিকে অপরাধ বলে গণ্য করা হতো এবং চাষির জরিমানা ও কারাদণ্ড হতো। দেখে নেব এই বিদ্রোহের প্রভাব। তো নীল বিদ্রোহের প্রভাবগুলি হলো বিদ্রোহের পর সরকার 1860 খ্রিস্টাব্দে নীল কমিশন গঠন করেন এবং অষ্টম আইন দ্বারা নীল চুক্তি আইন বাতিল করে ঘোষণা করেন যে নীল চাষ সম্পূর্ণ চাষিদের কাছে ইচ্ছাধীন। এরপর রয়েছে ওয়াহাবি আন্দোলন। ওয়াহাবি আন্দোলন ঘটেছিল 1831 খ্রিস্টাব্দে। যে যে অঞ্চলে এই ওয়াহাবি আন্দোলন ছড়িয়ে পড়েছিল সেই অঞ্চলগুলি হলো 24 পরগনা, ঢাকা, নদিয়া, যশোহর, রাজশাহী, মালদা সহ বাংলার বিভিন্ন জেলায় এই আন্দোলন প্রসারিত হয়েছিল। এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন তিতুমির, যার প্রকৃত নাম ছিল মীর নিসার আলী। এই বিদ্রোহের কারণগুলি হলো অষ্টাদশ শতকে আরবের ধর্ম সংস্কারক আব্দুল ওয়াহাবের আদর্শে অনুপ্রাণিত হয়ে 24 পরগনায় তিতুমির বাংলার দরিদ্র নির্যাতিত মুসলমানদের নিয়ে অত্যাচারী জমিদার, মহাজন ও নীলকরদের অত্যাচারের হাত থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে ওয়াহাবি আন্দোলন নামে একটি শক্তিশালী আন্দোলন গড়ে তোলেন। এবার দেখে নেব এই আন্দোলনের প্রভাব। তো ওয়াহাবি আন্দোলনের মধ্য দিয়ে তিতুমির দরিদ্র সাধারণ কৃষকদের রাজনৈতিক সংগ্রামের আঙিনায় আনতে সক্ষম হয়েছিলেন। এই বিদ্রোহ জমিদারদের বিরুদ্ধে শুরু হলেও শেষ পর্যন্ত ব্রিটিশ বিরোধী আন্দোলনে পরিণত হয়েছিল। অর্থনৈতিক জীবনের সাথে জড়িত ও ধর্মীয় আদর্শে অনুপ্রাণিত এই আন্দোলন শেষ পর্যন্ত ব্যর্থ হলেও এই আন্দোলন ভবিষ্যৎ কৃষক আন্দোলনগুলির পথপ্রদর্শকের ভূমিকা নিয়েছিল। এর পরের আন্দোলন হচ্ছে ফরাজি আন্দোলন। তো ফরাজি আন্দোলনের সময়কাল হচ্ছে 1820 থেকে 1822 খ্রিস্টাব্দ। যে সমস্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছিল সেই অঞ্চলগুলি হলো ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, খুলনা, যশোহর এবং 24 পরগনা। এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন হাজি শরীয়ত উল্লাহ এবং তার পুত্র দুদু মিয়া এবং তার পুত্র নোয়া মিয়া। এই বিদ্রোহের কারণগুলি হলো ফরিদপুর জেলায় হাজি শরীয়ত উল্লাহ দরিদ্র জনগণকে নিয়ে অত্যাচারী জমিদার ও নীলকরদের বিরুদ্ধে ফরাজি আন্দোলন শুরু করেন। হাজি শরীয়ত উল্লাহের মৃত্যুর পর তার পুত্র দুদু মিয়ার নেতৃত্বে লক্ষ লক্ষ দরিদ্র কৃষক এই আন্দোলনে সামিল হয়েছিলেন। তো এই আন্দোলনের প্রভাবগুলি হলো এই আন্দোলন প্রথম দিকে ধর্মীয় উদ্দেশ্যে পরিচালিত হলেও শেষ দিকে এই আন্দোলন রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়। তো এর সাথে সাথে আজকের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমস্ত প্রশ্নের উত্তর এখানে কমপ্লিট হচ্ছে। তো আলোচনাটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। আলোচনাটি কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো। দেখা হচ্ছে পরবর্তী পার্টের ভিডিওর সাথে।